তথাগত বুদ্ধ আবারও ফিরে আসবেন। এখন তিনি কোথায় আছেন? তথাগত বুদ্ধের সঙ্গে জ্ঞানগঞ্জের কি কোনো সম্পর্ক আছে? এই প্রশ্নের উত্তর দিয়েই শুরু করব আজকের পর্ব। হ্যাঁ, তথাগতর সঙ্গে জ্ঞানগঞ্জের সম্পর্ক আছে, কিন্তু তথাগত বুদ্ধের হাত ধরেই যে জ্ঞানগঞ্জের সৃষ্টি হয়েছিল সে কথা জানেন কি? চলুন সেই কথা দিয়েই তবে শুরু করি আজ। আপনি শুনছেন প্যাস্টেল স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে জ্ঞানগঞ্জ, এক রহস্যের নাম, নিবেদনে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। তথাগত বুদ্ধের সঙ্গে জ্ঞানগঞ্জের সম্পর্ক কি? বুদ্ধ দর্শন আর তিব্বতের কিছু প্রাচীন শাস্ত্র বলে যে জ্ঞানগঞ্জের মূল শিক্ষার সঙ্গে বুদ্ধের বাণীর সম্পর্ক খুব গভীর। জানেন সে কথা? চলুন আজ জ্ঞানগঞ্জের এই অজানা দিকে আলো ফেলা যাক। তবে ভৃগুরাম পরমহংসের সূর্যালোকে পাড়ি দেওয়ার কথা বলছিলাম এর আগের পর্বে, মনে আছে নিশ্চয়ই? কি ধরনের দেহ নিয়ে তিনি সেই জ্বলন্ত অগ্নিবলয়ে প্রবেশ করতে পারেন তার একটা সম্ভাব্য আলোচনাও আমরা আগের পর্বে করেছি। আর সেই আলোচনা করতে গিয়েই প্রজ্ঞাপারমিতার কথাও এসেছিল। প্রজ্ঞাপারমিতা এলেই বুদ্ধ আসবেন এ কথা তো বলা বাহুল্য। সেই শূন্য অবস্থায় তো তিনিই পৌঁছতে পেরেছিলেন। তবে এই আলোচনায় অত দূর অবধি যেতে হবে না। তিব্বতের প্রাচীন শাস্ত্র বলে বুদ্ধদেব তাঁর জীবনের শেষ ভাগে দক্ষিণ ভারতে এসে পৌঁছেছিলেন। সেখানে দেবতা কালচক্রের রূপ ধরে দিব্য জীবন আর জ্ঞান, কর্ম, দর্শন এবং কর্মফল ও মোক্ষ বিষয়ে এমন কিছু কথা বলেছিলেন যা সারা জীবনে আর কোথাও তিনি বলেননি। সেসব কথা কোথাও লেখাও নেই। কিন্তু প্রশ্ন হলো, এসব কথা তিনি বললেন কেন? জনশ্রুতি বলছে যে সুচন্দ্রা নামে বুদ্ধের একজন শিষ্য ছিলেন। তিনি সাম্ভালা রাজ্যের রাজা। সেই সুচন্দ্রাই নাকি বুদ্ধদেবের কাছে জানতে চেয়েছিলেন যে সমাজ জীবন চিরতরে না ছেড়েও জীবন মুক্তি কিভাবে লাভ করা যায়। আর তাঁর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই তথাগত বুদ্ধ যা যা বলেছিলেন সেই সমস্ত কথা নিজের স্মৃতিতে নিয়ে সাম্ভালায় ফিরেছিলেন রাজা সুচন্দ্রা। বুদ্ধের সেই বাণীগুলোই এরপর তাঁর রাজ্যে স্তূপের মধ্যে খোদাই করে রেখেছিলেন তিনি। সেই রাজ্যের সকলেই বুদ্ধের সেই জীবন মুক্তির উপদেশ পালন করে কালচক্র থেকে মুক্তি পেয়েছিলেন। আর তাই সাম্ভালাকে ধর্মরাজ্য বলা হয়। তিব্বতীয় বৌদ্ধ মতবাদ বলে জ্ঞানগঞ্জের অপর নাম সাম্ভালা। তার মানে তথাগত বুদ্ধের উপদেশ ধারণ করে সেই প্রাচীন রাজা সুচন্দ্রা তার নিজের রাজ্যকেই জ্ঞানগঞ্জে বদলে ফেলেছিলেন। কালচক্রের অন্যতম রূপ তথাগত বুদ্ধ হলেন সেই জ্ঞানগঞ্জের প্রধান দেবতা। তিব্বতীয় বৌদ্ধ দর্শন আরও বলে যে যুদ্ধ আর ধ্বংস যখন এই বিশ্বকে তছনছ করে দিতে শুরু করবে তখন এই সাম্ভালা থেকেই কালচক্রের দেবতা আবারও আবির্ভূত হয়ে এই পৃথিবীকে বাঁচিয়ে দিয়ে যাবেন। সেই সঙ্গে পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাওয়া জ্ঞানের বীজকে আবার নতুন করে জাগিয়ে দিয়ে যাবেন তিনি। জ্ঞানগঞ্জের গর্ভেই সেই বীজ রয়েছে। কি সেই বীজ? চলুন এবার জ্ঞানগঞ্জের সেই শাশ্বত বীজের বিষয়ে একটু আলো ফেলা যাক। তবে তার আগে একটা অনুরোধ, ওই যে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন প্লিজ। আর আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা এই চ্যানেলটি শোনেন তাদেরকেও একটু বলুন সাবস্ক্রাইব করে নিতে। আর আপনার ভালো লাগলে তো অবশ্যই এই চ্যানেলের লিঙ্ক অন্যদের সঙ্গে শেয়ারও করুন। নইলে এর পরের পর্ব নিয়ে আমরা যখন আসব তখন তো আমরা আর আপনাদের কাছে পৌঁছতেই পারবো না। কাজেই যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি এক্ষুনি আগে সাবস্ক্রাইব করে নিন, নইলে আমরাও আপনার কাছে পৌঁছতে পারবো না, আপনারাও আমাদের আর খুঁজে পাবেন না। এবার তাহলে আমরা যে আলোচনায় আসবো যে জ্ঞানগঞ্জের ঠিকানা কি। আপনি কি জ্ঞানগঞ্জের ঠিকানা চান? হ্যাঁ, যা বলছিলাম, জ্ঞানগঞ্জ নিয়ে আমরা আলোচনাই করছি বটে, তবে একটা কথা কিন্তু বারবার করে বলেই যাচ্ছি, জানেন, যে জ্ঞানগঞ্জ নিয়ে কোথাও কোনো সূত্র বা ভাষ্য অথবা সংজ্ঞা লেখা নেই।
জ্ঞানগঞ্জ সম্পূর্ণটাই একটা বোধের ভূমি, উপলব্ধি এবং সাধনার ভূমি। এ ভূমির স্থির এবং নির্দিষ্ট কোনো রূপ নেই। আমাদের পার্থিব জগতের থেকে সম্পূর্ণ একটা আলাদা তন্মাত্রায়, মানে একটা আলাদা ডাইমেনশনে অবস্থান করে জ্ঞানগঞ্জ। আমাদের পার্থিব পঞ্চমহাভূতের তৈরি এই রকম জগৎ সেটা নয়। কাজেই সেখানে শুধু এরকমই হয়, অন্য কিছু হয় না, জোর দিয়ে এমন কিছুতেই বলাও যাবে না। এই ভূমি নিয়ে কেন কোনো স্থির সিদ্ধান্তে আসা যায় না জানেন সে কথা বলতে গিয়ে আরও একটি অদ্ভুত প্রসঙ্গ টেনে এনেছেন গোপীনাথ কবিরাজ। এ কথাটা বলতে না পারলে জ্ঞানগঞ্জের স্বরূপ, পরিধি এবং তার গভীরতা বোঝানো সম্ভব হবে না। আচ্ছা, আমরা একটু সহজ করে বলার চেষ্টা করি বরং। আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই কাশী, বৃন্দাবন বা নীলাচলের মতো তীর্থে গেছেন। এই তিনটি জায়গার নাম আমরা কেন বললাম বলুন তো? হিন্দু শাস্ত্রে তীর্থের সংখ্যা একদমই কম নেই, অনেক তীর্থ। তবে শাশ্বত বা নিত্যধাম, মানে যেখানে তীর্থ দেবতার নিত্য জেগে আছেন, তেমন স্থান বলতে এই তিনটি জায়গার কথাই আগে বলতে হয়। আর শুধু তাই নয়, তাঁর যেসব লীলা মাহাত্ম্যের কথা শোনা যায়, সেসব লীলাও এখনও এখানে ঘটে চলেছে অবিরত। সেই যে চলতি প্রবাদে বলে না, অদ্যপি সেই লীলা করে গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। এখন প্রশ্ন জাগতে পারে যে ক্যালেন্ডারের হিসেবে সেসব ঘটনা তো কবেই ঘটে গেছে, তাহলে এখনও তারা ঘটে চলেছে কি করে? যুক্তিবাদীরা বলবেন এ সমস্ত আবেগের বাড়াবাড়ি। কিন্তু জানেন তো, আমার আপনার থেকেও আরও কট্টর যুক্তিবাদী, আধুনিক মনস্ক ব্রিটিশ লেখক রাস্কিন বন্ড আমাদের বাঙালি প্রবাদটাকে 100% সত্যি বলে মেনে নিয়েছেন। তিনি কি যুক্তি দিয়েছেন? তিনি বলছেন সবটাই বটে, সবটাই ঘটে, তবে আলাদা একটা ডাইমেনশনে। এই সৃষ্টিটা হলো আসলে নেভার এন্ডিং একটা কর্মশালা। এখানে কোনো কর্মই কখনো শেষ হয় না, শুধু তার উপর একটা পর্দা পড়ে যায়। যেই পর্দা পড়ে গেল, অমনি সেটা একটা অন্য স্তরে, অন্য ডাইমেনশনে সরে গেল, আমাদের চোখের সামনে আর রইল না। এবার আসি গোপীনাথজির কথাই। বলুন, শাশ্বত বৃন্দাবন, শাশ্বত বারাণসীর কথাগুলো এবার তাহলে বুঝতে সুবিধা হবে। কবিরাজজি বলছেন যে অদ্যপি সেই লীলা এখনো ঘটছে, তবে আমরা যে বৃন্দাবনের ধুলো মাটিতে দাঁড়িয়ে আছি, যেখানে বিরাট বিরাট মন্দির তৈরি হয়ে গেছে, সেখানে নয়। তাহলে সেই নিত্য বৃন্দাবন বড় সূক্ষ্মে বাস করে, বলছেন গোপীনাথ কবিরাজ। সূক্ষ্ম মানে আমরা ধরে নিতে পারি একটা আলাদা ডাইমেনশন বা আলাদা একটা স্তর, যেটা রাস্কিন বন্ড বলছেন। গোপীনাথজি অবশ্য বলছেন ভাবের স্তরে, মানে সেটা ভাবের ভূমি, উপলব্ধির ভূমি। পঞ্চমহাভূতের পার্থিব ভূমি সেটা একেবারেই নয়। একথা বোঝাতে গিয়ে শ্রীরামকৃষ্ণদেব অতি সুন্দর একটা কথা বলেছিলেন, মোমের বাড়িঘর, মোমের গাছপালা, মানে চৈতন্যে গড়া নগরের বর্ণনা দিতে গিয়ে এমন একটা কথা তিনি বলেছিলেন। শ্রীমকথিত কথামৃতেই পেয়ে যাবেন সে কথা। এই যে ভাবের রাজ্য, এটি প্রকৃত তীর্থ। পার্থিব তীর্থের মধ্যেই সেটি অনুস্যূত অবস্থায় আছে। অনুস্যূত মানে অর্থাৎ অবিচ্ছিন্ন অবস্থায় গভীরভাবে মিশে আছে, ঠিক যেন এই পিঠ আর ও পিঠ। কিন্তু ওই পিঠটা সহজে দেখা যায় না। মহাপুরুষ মহারাজ মানে স্বামী শিবানন্দজি বেলুর মঠ নিয়েই এমন একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এই যে আমরা বেলুর মঠ দেখছি, মানে ইট কাঠ কংক্রিট সিমেন্টের বাড়ি ঘর মন্দির, এটি কিন্তু আসল বেলুর মঠ নয়। আসল বেলুর মঠ এর মধ্যেই বিরাজ করছে সূক্ষ্ম স্তরে। সেটিই হলো প্রকৃত সাধন ভূমি, প্রকৃত চৈতন্য পীঠ। এই বেলুরের মধ্যেও আর একটা বেলুর আছে, আর ওই যে ওটাই হলো আলাদা ডাইমেনশন। তাহলে দেখছেন তো, গোপীনাথ কবিরাজ, মহাপুরুষ মহারাজ, রাস্কিন বন্ড সকলেই আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা ব্যক্তিত্ব, কিন্তু তারা কেউই কারোর অনুগামীও নন, তবুও তারা একই কথা সকলে বলছেন। নিত্য বৃন্দাবনই যেমন বৃন্দাবনের আসল স্বরূপ, সে বৃন্দাবন প্রেমের উপাদানে তৈরি, তেমনি জ্ঞানগঞ্জের প্রকৃত উপাদান হলো জ্ঞান আর বিজ্ঞান। মানে যার খোঁজ সেখানে চলে,
সেটাই তার মূল ভিত্তি হয়ে আছে। এবার আসি পরের প্রশ্নে, জ্ঞান আর বিজ্ঞান কি, সেই কথাই বলবো এবার। তবে ওই যে আবার একবার মনে করিয়ে দিই, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন চট করে প্লিজ, নইলে পরের পর্ব নিয়ে যখন আসবো তখন আমি কিছুতেই আর আপনাদের কাছে পৌঁছতে পারবো না, আর আপনিও আমাকে খুঁজে পাবেন না। প্লিজ সাবস্ক্রাইব। এবার বলবো এই জ্ঞান আর বিজ্ঞান আসলে কি, তাই তো? এই শব্দ দুটোই কিন্তু জ্ঞানগঞ্জের মূল কথা। তবে এর অর্থ বুঝতে গেলে আমাদের পাঠ্য বইয়ের পাতা উল্টালে হবে না, কারণ যে ভূমি নিয়ে আমরা কথা বলছি তার সঙ্গে তো পঞ্চভূতের কোনো সম্পর্কই নেই, তাই পার্থিব বিদ্যারও সম্পর্ক নেই। নামটাই যখন জ্ঞানগঞ্জ, তখন বুঝতে পারছেন তো জ্ঞান আর বিজ্ঞানই তো সেখানকার শেষ কথা। তাহলে জ্ঞান কি? গোপীনাথজি একটি চিঠির কথা শোনাচ্ছেন। সেই চিঠিটি লিখেছিলেন তার গুরুদেব স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস। সেই চিঠিতে তিনি লিখেছেন যে সৃষ্টি স্থিতি আর লয় যিনি করছেন তিনি কে, কেন তিনি এই কাজ করছেন, কিভাবে করছেন ইত্যাদি বিষয় সম্পর্কে স্পষ্ট জানার নাম হলো জ্ঞান। শ্রীরামকৃষ্ণের কথা মনে পড়ছে? সে যে কথামৃতে লেখা আছে, মণি মানে মাস্টার মশাইয়ের সঙ্গে শুরুর দিকে এই বিষয় নিয়েই তার কথা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে পাঠ্য বই পড়ার নাম জ্ঞান নয়, ঈশ্বরকে জানার নাম জ্ঞান। ঈশ্বরই এই সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। সুতরাং গোপীনাথজির লেখার সঙ্গে দেখুন ঠাকুরের ভাবও কেমন স্পষ্ট মিলে যাচ্ছে। এবারে সে বিজ্ঞানের কথায়, বিজ্ঞান তাহলে কি? বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। এই বিজ্ঞান শব্দটিও ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিয়ে এসেছেন, কিন্তু কি বলছেন তিনি? বরাবরের মতো রূপক দিয়ে বোঝাচ্ছেন আমাদের সহজ করে। বলছেন কেউ দুধের নাম শুনেছে, কেউ দেখেছে, আবার কেউ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। এই শেষের শ্রেণী তার মতে বিজ্ঞানটা বুঝেছেন, অর্থাৎ দুধের নির্যাস লাভ করেছেন। এবার শোনা যাক গোপীনাথজি কি বলছেন। তার গুরুদেবের চিঠির কথা উল্লেখ করে তিনি বলছেন এই জগতের স্রষ্টা এবং লয়কারীকে যিনি সৃষ্টি করছেন, অর্থাৎ ঈশ্বরেরও যিনি ঈশ্বরী, সেই ঘোর রূপিণী মহাশক্তির বিষয়ে জানার নামই বিজ্ঞান। সেই মহাশক্তি আকাশেরও অতীত, আকাশের চেয়েও বিরাট বিশাল তিনি। শ্রীরামকৃষ্ণ তাকেই বলছেন মা, আর গোপীনাথজিও তাকেই মা বলে ডাকছেন। চিন্ময়ী অনন্ত ভূমা তিনি। জ্ঞান মন্থন করলে তবে বিজ্ঞানের জন্ম হয়। ঈশ্বর তত্ত্ব মন্থন করতে করতে তবে স্বয়ং তত্ত্বস্বরূপিণীর সান্নিধ্য লাভ করা যায়। জ্ঞানগঞ্জের উপলব্ধিতে তাকেই বিজ্ঞান বলে। শাক্ত সাধকের উপলব্ধিতে তা হলো মায়ের কোলে ঘুমায় ছেলে, এই শান্তি মা কোথায় বল। বস্তুত দুটি অবস্থা আলাদা কিছু নয়, স্বরূপত তারা একই। আর এখানে পৌঁছতে পারলেই তবেই সেই নিরবচ্ছিন্ন শান্তি। কেন? কারণ প্রত্যেকটি বস্তু বা অবস্তুর যা মূল, যা আসল কারণ, যা পরম উপাদান, তাকে সম্যকভাবে জানা হয়ে যায়। বস্তুকে বস্তুভাবে জানাটা মায়া, বস্তুকে তার প্রকৃত স্বরূপে জানাটাই জ্ঞানগঞ্জের আসল শিক্ষা। তার প্রকৃত উপাদান একবার জানা হয়ে গেলে, উপাদানের তত্ত্বটি বোঝা হয়ে গেলে, তখন সেই উপাদানের ব্যবহারকেও পাল্টে দেওয়া যেতে পারে, বদলে দেওয়া যেতে পারে তার নেচার, প্রকৃতি। সেটাই জ্ঞানগঞ্জের গবেষণা। সেদিক থেকে দেখতে গেলে জ্ঞানগঞ্জকে এক অসীম গবেষণাগার বললেও কিন্তু অত্যুক্তি করা হবে না, বলুন। সেখানে নিরন্তর গবেষণা ও প্রশিক্ষণ চলতেই থাকে। জ্ঞানগঞ্জের প্রধান গুরু মহাতপা আর তাঁর শ্রেষ্ঠ শিষ্য ভৃগুরাম পরমহংসের কথা আগেই বলেছি। জ্ঞানগঞ্জের যোগ এবং বিজ্ঞান সাধনা এই দুই শাখারই প্রধান হলেন ভৃগুরামজি। তাঁর ইচ্ছে এবং নির্দেশ ছাড়া জ্ঞানগঞ্জের একটা পাতাও নড়ে না। তবে ভৃগুরামজি নিজেও যে হাতে কলমে সব দেখেন এমনটা নয়। বিভিন্ন সিদ্ধ যোগীর ওপর বিভিন্ন দায়িত্ব দিয়েছেন তিনি। যেমন জ্ঞানগঞ্জ মঠের প্রধান শাসক হলেন জ্ঞানানন্দ পরমহংস। তবে এই মঠের বিজ্ঞান সাধনাটা কিন্তু তার কথায় চলে না। সেই সাধনার প্রধান গুরু হলেন
শ্যামানন্দ পরমহংস। আসলে জ্ঞানগঞ্জে প্রধানত দুটি দিকের প্রশিক্ষণ দেওয়া হয়, একটা যোগ এবং অপরটি বিজ্ঞান। তার জন্য আলাদা আলাদা বিভাগ রয়েছে। দুটি বিভাগই শিক্ষার্থী, ব্রহ্মচারী, শিক্ষানবিশ, শিক্ষাগুরু এবং প্রধান, এই ক্রম অনুযায়ী সাজানো। যোগ যিনি শেখাবেন তাকে যে বিজ্ঞান শিখতেই হবে এমন কোনো কথা নেই। তবে কে কোন পথের প্রশিক্ষণ নেবেন, কতদিন নেবেন, কতটা শিখবেন, এটা কিন্তু সম্পূর্ণ জ্ঞানগঞ্জের সিদ্ধান্ত। কোনো উন্নত সাধককে অবশ্য দু ধরনের শিক্ষাই দেওয়া হতে পারে, তবে তেমন সাধকের সংখ্যা নগণ্য। এবার আসছি জ্ঞানগঞ্জের বিজ্ঞান সাধনা কেমন, কি রকম। জ্ঞানগঞ্জের বিজ্ঞান সাধনার যে ধারার কথা বলছিলাম, যে সাধনার জন্য জ্ঞানগঞ্জ নিজেই একটি গবেষণাগার, সেই সাধনার কথা বিশ্বের কোনো বিজ্ঞান বইতেই নেই। এখানকার প্রধানতম বিজ্ঞান সাধনা হলো সূর্য বিজ্ঞানের সাধনা। না, এই সূর্য বিজ্ঞানের সঙ্গে কিন্তু পার্থিব সৌরবিজ্ঞানের কোনো সম্পর্ক নেই, বরং এ বিজ্ঞান আরও অনেক উচ্চ স্তরের। সূর্য এখানে সৃষ্টির সমূহ শক্তির ঘনীভূত রূপ। জ্ঞানগঞ্জের এই সৌরবিজ্ঞানের সাধনার মধ্যেই বিশ্বের সমস্ত জ্ঞান বিজ্ঞানের বীজ লুকিয়ে রয়েছে। সেই সূর্যবিজ্ঞানের জোরে আমাদের চেনা পৃথিবীটাই মুহূর্তে অচেনা হয়ে যেতে পারে। এই শিক্ষার মধ্যে কোন আশ্চর্য শক্তি রয়েছে সে কথা জানতে চান তো? বেশ, এবার সেই কথাই বলবো। তবে ওই যে আরেকবার মনে করিয়ে দিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তো? নইলে এর পরের পর্ব নিয়ে যখন আসবো তখন আর আপনাদের খুঁজে পাবো না আমরা, আপনারা খুঁজে পাবেন না আমাদের। তাহলে এবার বলবো জ্ঞানগঞ্জে কোন শক্তি থেকে সৌর সাধনা হয়। এক মুঠো ধুলো থেকে তৈরি হবে সোনা, কথা জানেন? ধরুন আপনার হাতে একটা গোলাপ ফুল রয়েছে, আপনি ওই গোলাপটির দিকে বেশ খানিকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইলেন। সেই সময়টা আপনি নিজের মন আর ইচ্ছা শক্তিকে অন্যান্য সমস্ত জায়গা থেকে গুটিয়ে নিয়ে এসে শুধু গোলাপেই কনসেন্ট্রেট করলেন। বেশ কিছুটা সময় এইভাবে কেটে গেল। এবার দেখা গেল ওই গোলাপ ফুলটা আস্তে আস্তে একটা পদ্ম ফুল হয়ে গেল। না, এটা কোনো ম্যাজিক দেখানো নয়, একেবারে ঠিকঠাক পদ্ম ফুল। তার রূপ, গন্ধ, সমস্ত কিছু অবিকল এক হতে হবে। যে কেউ হাতে নিয়ে বুঝবে যে এটা আসলে পদ্মই, কখনোই এটা গোলাপ নয়। যদি সত্যি এটা সম্ভব হতে পারে তাহলে ধরে নিতে হবে যে আপনি সূর্যবিজ্ঞানের সাধনায় সিদ্ধ হতে পেরেছেন, আপনি নিশ্চয়ই জ্ঞানগঞ্জের যোগী। কিন্তু বিজ্ঞানের হাতে এমন ক্ষমতা আছে নাকি? তাহলে আসুন এবার জ্ঞানগঞ্জের এক গুপ্ত রহস্যের কথা শোনা যাক। জ্ঞানগঞ্জে অনেকগুলো স্তর আছে, আর এক একটি স্তরে এক এক ধরনের শিক্ষা দেওয়া হয়, কথা আমরা আগেই আলোচনা করলাম। জ্ঞানগঞ্জের এই স্তরগুলোর মধ্যে যোগ সাধনার স্তর যতখানি গুরুত্বপূর্ণ, বিজ্ঞানের স্তরের গুরুত্ব তার থেকে একটুও কম নয়। আবার এই বিজ্ঞানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো সূর্য বিজ্ঞানের পাঠ। অবশ্য এখানে একটা কথা বলে রাখা ভালো যে জ্ঞানগঞ্জের বিজ্ঞান কিন্তু জড়বিজ্ঞান নয়, যন্ত্রপাতির দ্বারা সেখানে কোনো গবেষণা হয় না, বরং আরও উন্নততর পথে গবেষণা হয় এখানে। যন্ত্রের বদলে শক্তি তরঙ্গ, স্পন্দন, কণা, কোষ, গ্রন্থি, এই সমস্ত সাহায্যে নিরন্তর সেখানে গবেষণা চলে। হ্যাঁ, যা বলছিলাম সূর্যবিজ্ঞানের কথা। সূর্যবিজ্ঞান কিন্তু নতুন কিছু নয়, বহু প্রাচীনকাল থেকেই ভারতের ঋষিরা এই বিজ্ঞানের কথা জানেন। বেদেও এর কথা লেখা আছে। এর ওপর ভিত্তি করে আয়ুর্বেদের চিকিৎসার পদ্ধতিও রয়েছে। জ্ঞানগঞ্জের এই মূল বিজ্ঞানটা ঠিক কী, তাই তো? সোজা কথা একটু তাহলে বুঝে নেওয়ার চেষ্টা করি আমরা। সূর্য হলো যে কোনো শক্তির উৎস। তার শক্তি আর তেজের দ্বারাই জগতে অনেক অলৌকিক কাণ্ড ঘটিয়ে ফেলা সম্ভব। এক কথায় সেটাই সূর্যবিজ্ঞানের মূল বিষয়। একজন মানুষ যেমন সুস্থ শরীর আর অটুট যৌবন নিয়ে কয়েকশো বছর বেঁচে থাকতে পারে, তেমনি এই পৃথিবীর এক ধরনের বস্তু আর এক ধরনের বস্তুতেও বদলে যেতে পারে। এগুলো সবই সূর্যবিজ্ঞানের ফল। বস্তু বলে আমরা যেগুলো দেখছি, আসলে সেগুলো সবই শক্তির ঘনীভূত রূপ। আমাদের চেনা বিজ্ঞান বইও তো সেই কথাই বলে, শক্তি না থাকলে কোনো কিছুই তো সৃষ্টি সম্ভব নয়। বাইরে থেকে যাকে আমরা টেবিল বলে দেখছি, ভেতর থেকে সেটাই হলো শক্তির জমাট বাঁধা রূপ। সেই শক্তিকেই আর একটা আকার দিতে পারলে
টেবিলটা তখন হয়তো চেয়ারে বা গ্লাসে কিংবা অন্য যে কোনো রূপে বদলে যেতে পারে। বৈদিক সূর্যবিজ্ঞান ঠিক এই কাজটাই শিখিয়ে দেয়। সূর্য শক্তিকে কাজে লাগানোর বিজ্ঞান জানা থাকলে মুহূর্তে যে কোনো জিনিস তৈরি করে ফেলা বা একটা জিনিস থেকে অন্য আর একটা জিনিসে বদলে দেওয়া সম্ভব। সেখানে সূর্য রশ্মি একমাত্র প্রধান উপাদান হিসেবে কাজ করে। বাকিটা অঙ্ক, শক্তির জ্ঞান আর বিজ্ঞান সাধনায় সিদ্ধি জরুরি। আর তারপরেই এক মুঠো ধুলো থেকে সোনা তৈরি করে ফেলা সম্ভব। জ্ঞানগঞ্জের সূর্যবিজ্ঞানীদের কাছে এই গোপন বিশ্বের চাবিকাঠিটা খুব যত্ন করে রাখা আছে, কিন্তু সাধারণ মানুষ তার নাগাল পায় না। কিন্তু কেন পায় না? সাধারণ মানুষ এই সূর্যবিজ্ঞানের নাগাল পায় না কেন? তারা তো একেবারে শুরুর বিজ্ঞানটাই জানে না। সেটা হলো আবেগ নিয়ন্ত্রণ করার বিজ্ঞান। জ্ঞানগঞ্জের এই শিক্ষার কথাই আমরা শুনব, তবে আজ নয়, আগামী পর্বে। সেই কথা যদি আপনার শুনতে ইচ্ছা থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। চ্যানেলের নামটা মনে আছে তো, প্যাস্টেল স্পিরিচুয়াল। তাহলে ওই কথাই রইল। আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে, আগামী পর্বে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।